ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এখন যেটা দাঁড়াচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু একের পর এক রেল দুর্ঘটনার খবর দিয়ে আমাদের দিন শুরু করতে হচ্ছে। এবার দুর্ঘটনার কবলে পড়লো হাওড়া মুম্বাই মেল। কেন এরকম বারবার দুর্ঘটনা ঘটছে, দ্য ওয়ালের এই ভিডিওতে আমরা সেই নিয়েই কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে। অমলদা, আপনাকে নমস্কার। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে ব্যাপারটা কি, মানে এরকমভাবে বারবার আর কতদিন আমাদের রেল দুর্ঘটনা দেখে যেতে হবে? না, ব্যাপারটা তো পরিষ্কার যে ভারতীয় রেল যারা পরিচালনা করছেন মানে বিগত কয়েক বছর ধরে তারা ঠিকঠাক রেল পরিচালনা করতে পারছেন না। রেল হচ্ছে ভারতের শুধু নয়, পৃথিবীর যে বড় প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে ভারতীয় রেল তার অন্যতম। আমি 1 কি 2 তা বলতে পারবো না, কিন্তু অবশ্যই 1 থেকে 3-এর মধ্যে একটি হবে। এত বড় একটি রেল ব্যবস্থা এবং যে পরিমাণ, অনেকের হয়তো রেল লাইনের দূরত্বের নিরিখে হয়তো অনেক বড় রেল থাকতে পারে, কিন্তু এই যে কোটি কোটি ভারতবাসীকে বহন করে এই ব্যবস্থা একটা বিরাট ব্যবস্থা। এবং এই ব্যবস্থা সেই ব্রিটিশ জমানা থেকে আমাদের তৈরি হয়েছে, ফলে এখানে আমাদের একটা বিরাট এক্সপার্টিস আছে। ফলে আমরা এতদিনে পৃথিবীর 1 নম্বর দেশ হয়ে যাওয়ার কথা, যেখানে আপনি নিরাপদে পৌঁছবেন, সময়ে পৌঁছবেন এবং পরিচ্ছন্ন পরিবেশে পৌঁছবেন। এই 3টি হচ্ছে ভারতীয় রেলের সংকল্প ঘোষণা। অর্থাৎ সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা এবং সুরক্ষা বা নিরাপত্তা, 3টি শব্দই এখন ভারতীয় রেল থেকে মুছে গিয়েছে। ভারতীয় ট্রেনের ভেতরে কামরার দুরবস্থার কথা আমরা প্রায়শই শুনি। কিছু ট্রেন বাদে বাকি ট্রেনগুলোর অবস্থা কিন্তু একেবারেই মানে কি বলবো, খুব শোচনীয়। একদম অপরিষ্কার, মানে নোংরা পরিবেশ সেই সমস্ত আছে। 2 হচ্ছে যে কখন গিয়ে পৌঁছবে কোনো ঠিক নেই। এখন কোনোটার সুপারফাস্ট তকমা দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, তার ফলে টিকিটের দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে ট্রেনটি কিন্তু টাইমলি পৌঁছানোর ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই। ফলে সেইটাও চলে গেছে, সময়ানুবর্তিতা চলে গেছে। আর যেটা বিগত কয়েক বছর ধরে দেখা দিয়েছে সেটা হচ্ছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে এই ট্রেনের মানে গন্তব্যে পৌঁছানোর পথে কোনো বিপদে পড়বো না তো, প্রাণ হাতে ফিরতে পারবো তো। এই যে বিষয়টা, এইটা কিন্তু ভারতীয় দুর্ঘটনা রেলের মতো প্রতিষ্ঠানে খুব অস্বাভাবিক কিছু নয়, বরং সেটা হতেই পারে। কিন্তু এই যে ঘন 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 এইটা বিগত কয়েক বছরের ফিচার, যে কারণে একটা কথা রাজনৈতিক মহল থেকে উঠে আসছে, যেটাকে পুরোপুরি অস্বীকার করার কোনো উপায় নেই, যে দুর্ঘটনাটাই এখন নিউ নর্মাল হয়ে গেছে। এক্স্যাক্টলি, অর্থাৎ ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে, এইটা একটা বড়। ফলে এইটা যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু সত্যি ভারতবাসীর জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিটা কেন, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যাত্রী সুরক্ষা। অমলদা, আপনি, আমি, আমরা সকলেই রেলের নিয়মিত যাত্রী এবং আজও রেল দেশের অলিখিত জাতীয় ট্রান্সপোর্টার বলা হয়। আমাদের কজনের ক্ষমতা আছে বলুন যে আমরা ফ্লাইটে করে নিয়মিত যাতায়াত করব? তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সমাজের গরিষ্ঠ অংশে যাত্রী নিরাপত্তা কোথায়? এটার একটা বড় কারণ হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে ভারতীয় রেলে এখন 2 প্রকার রেল আছে। একটি হচ্ছে মোদি রেল, আরেকটা হচ্ছে আদি ভারতীয় রেল। সেটাই আমরা যদি হাওড়া শিয়ালদা স্টেশনে যাই তাহলেই বোঝা যাবে যে এখনকার রেলের যারা চালাচ্ছেন তাদের দৃষ্টিভঙ্গিটা কি। তারা এক ধরনের বিউটিফিকেশনের ইয়ে করেছেন। পার্ক হয়েছে রেল স্টেশনে, প্ল্যাটফর্মে খাবারের দোকানে ভরে গেছে, মানে মানে সমস্ত ব্র্যান্ডেড খাবারের দোকান, কি বলে জুয়েলারি স্টেশন তৈরি হচ্ছে, জুয়েলারি শপ, তারপরে আরো অনেক কিছু, মানে ছাতার দোকান থেকে শুরু করে সবকিছু, মানে সেটাকে একটা শপিং মলের চেহারা দেওয়া হচ্ছে, ঝকঝকে তকতকে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই যে শিয়ালদা সেকশনে যে দৈনিক ট্রেন যায়, এখানে আমি বলতে পারি যে রোজ মানে ট্রেন ছাড়ার টাইমে দেখা যাচ্ছে সেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে, তারপরে আরো 10-15 মিনিট লেট করে যাচ্ছে। কোনো ট্রেন, মানে অধিকাংশ ট্রেন অফিস সময়, অন্য সময়, কোনো সময়তেই ট্রেনের সময়ানুবর্তিতার কোনো ঠিক কিছু থাকছে না একদম। এখন এই যে বিউটিফিকেশন, গোছ গাছ, হেন তেন একটা দেখনদারি, এই বিষয়টি কিন্তু ভারতীয় রেলে এসছে। আর হচ্ছে কতিপয় ট্রেন এখন কথায় কথায় বন্দে ভারত, অনেকে এখন বলতেও শুরু করেছে তুমি বন্দে ভারতে কেন গেলে না। আরে বন্দে ভারতে যেতে হলে তো অনেক বেশি পয়সা দিতে হবে, প্রায় বিমানের সমান পয়সা দিতে হবে। আর কত বন্দে ভারত আছে, আর থাকবোই বা কেন। ভারতের মানে প্রাচীন যে সমস্ত ট্রেন, যেগুলোর নাম এখন আমাদের আলোচনা থেকে প্রায় উঠেই গেছে, কালকা মেল, পূর্বা এক্সপ্রেস, অমৃতসর মেল,
এগুলো কমন ভারতীয়র মুখে মুখে ঘুরত। ইনফ্যাক্ট আজকের এই বোম্বে মেল, এটার প্রথম যাত্রা শুরু হয়েছিল 1896 সালে। এই যে সমস্ত ট্রেন এক্স্যাক্টলি সেগুলো যে ট্র্যাক দিয়ে যাচ্ছে সেগুলোর মেনটেনেন্স ঠিক নেই, তার কোচের মেনটেনেন্স ঠিক নেই অনেক সময়তে, এই যাবতীয় কারণ, অর্থাৎ রক্ষণাবেক্ষণ যেটার সঙ্গে সুরক্ষা ডাইরেক্টলি যুক্ত সেইটা চলে গেছে ব্যাক সিটে। সামনের দিকে চলে এসছে যে মোদির জমানাতে এই রকম স্টেশন, এই রকম ট্রেন, এই যে বন্দে ভারত অমুক তমুক, এবং আমরা তো এই লোকসভা ভোটের আগে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মানে প্রায়শই আমরা দেখছি আজ দিল্লি থেকে অমুক স্টেশন থেকে তমুক স্টেশন, উনি কখনো ভার্চুয়াল উদ্বোধন করেছেন, কখনো ফিজিক্যালি গিয়ে উদ্বোধন করেছেন। এখন এই বন্দে ভারতের মতন এই ধরনের ট্রেন চালিয়ে তার ফলে যেটা হচ্ছে যে সেইটাকে একটা জায়গা দেওয়ার জন্য অন্য 5টা ট্রেনকে বিলম্ব করিয়ে দেওয়া হচ্ছে, সাইডে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, এসব তো আছেই। ইনফ্যাক্ট যারা দক্ষিণ পূর্ব রেলে যাতায়াত করেন, এই বোম্বে মেলের যে সেকশন, যে ডিভিশন, এই দক্ষিণ পূর্ব রেলে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিলম্বের খবর আসছে। এবং এই যে বোম্বে মেল, আজকে মুম্বাই মেল যে জায়গায় ছিল চক্রধরপুরে, ভোর 4টের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমরা জানতে পারছি, সেখানে থাকার কথা কিন্তু রাত্রি 11:55, কারণ মুম্বাই মেল হাওড়া থেকে সন্ধ্যে 7:35 ছাড়ে। ফলে একটা বিলম্বের ব্যাপার কিন্তু এইখানেও ছিল। বলছিলাম যে এই যে সময়ানুবর্তিতা, এটাও ভারতীয় রেলের কাছ থেকে হারিয়ে গেছে। মানে এই শব্দটাকে ব্যবহার করার অধিকার তারা হারিয়েছে, তারা যে স্লোগানটা দেয় তার এই শব্দটি ব্যবহার করার অধিকার তারা হারিয়েছে। যেটা আমি বলছিলাম, আরেকটি বড় সমস্যা হচ্ছে যে ভারতীয় রেলে প্রচুর কর্মী সংকট আছে। এক্স্যাক্টলি, প্রচুর কর্মী সংকট আছে, যেটা সরকার মানতে চায় না, কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। আমরা যেমন এই যে এখনকার বেকার ছেলে মেয়েদের মুখে আরআরবি কথাটা খুব একটা শোনা যায় না, একটা সময় ছিল আরআরবি মুখে মুখে, মোটামুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তার পরীক্ষা হতো বছরে 5বার 6বার বিভিন্ন পদে পরীক্ষা হতো, সমস্ত প্রায় বন্ধ। এবার আপনি একই, এবং এটা করা হচ্ছে কি না, রেগুলার রিক্রুটমেন্ট না করে বিভিন্ন এজেন্সিকে দিয়ে দেওয়া হচ্ছে, প্রাইভেট এজেন্সিকে। এবার প্রাইভেট এজেন্সি, সরকার একটা পদের জন্য যে যোগ্যতার মানদণ্ডের লোক নেয় এবং যে পরিমাণ বেতন দেয়, প্রাইভেট এজেন্সি সেটা করে না। সে একটা অল্প স্বল্প বেতনে কিছু লোককে নিয়ে নেয়, তারা রেলের এবিসিডি জানে না, তারা রেলের যে কাজটা করে সেই কাজটা কোয়ালিটি কাজ হয় না। রেল দেখাচ্ছে যে ওই স্টাফকেও কিন্তু সে তার স্ট্রেংথের মধ্যে দেখাচ্ছে, আসলে কিন্তু একটা পার্মানেন্ট লোক যাকে রেল বাছাই করে নিয়েছে, রেলের রিক্রুটমেন্ট পদ্ধতিও কিন্তু খুব সাইন্টিফিক, মানে অনেক রকম পদ্ধতির মধ্য দিয়ে লোকটাকে বাছাই করা হয়, সেসব তো ঠিকাদারের লোকেরা করে না। ফলে তারা যে প্রোডাকশনটা করে সেটা কখনো কোয়ালিটি প্রোডাকশনও হয় না, সেটা মেনটেনেন্সই হোক আর গাড়ি কোচ বানানোই হোক, যাই হোক না কেন। তো মূল প্রবলেমটা কিন্তু হচ্ছে যে দৃষ্টিভঙ্গিগত, যে আম আদমির থেকে এখন ধনপতি, লাখপতি, কোটিপতি যারা প্লেনে যাতায়াত করতে পারে স্বচ্ছন্দে, তাদের জন্য যদি এখন ট্রেন তৈরি করা হয় এবং ট্রেন সার্ভিস চালু করা হয়, এটা তো দৃষ্টিভঙ্গি, এটা তো একটা রাজনৈতিক বিষয়, এটা তো একটা প্রশাসনিক বা কারিগরি বিষয় নয়। এটা যিনি শাসক তার যদি দৃষ্টিভঙ্গি এরকম হয় যে রেলটাকে আমি বড় লোকের রেল করব, এখন বড় লোকের রেল করতে গিয়ে এই আম আদমি রেলের এই দুর্দশা। আর এই প্রশ্নের সূত্র ধরেই তো বলতেই হয় যে ধরুন আজকে রেলমন্ত্রী যিনি অশ্বিনী বৈষ্ণব, তাকে এতদিন ধরে আমরা শুনে আসছি তিনি নিজে ইঞ্জিনিয়ার পেশায়, আইএএস অফিসার ছিলেন। তো এটা আমাদের এক্সপেকটেশনস ছিল যে এই রেলমন্ত্রীর আমলে বা এই রেলমন্ত্রীর অধীনে কিন্তু রেল আরও অনেক বেটার হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক দুর্ঘটনা, এবং রেলমন্ত্রী কিন্তু প্রতিবারই এই দুর্ঘটনার কারণ যান্ত্রিক গোলযোগ ইত্যাদি তার উপর বলছেন, কিন্তু তিনি এখন অবধি পদত্যাগ করছেন না, বা পদত্যাগ করার কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না যেরকম কোনো চান্স আছে বলে। যেখানে আমরা জানি যে ভারতে একাধিক রেলমন্ত্রী কিন্তু ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন। আপনার মনে থাকবে লাল বাহাদুর শাস্ত্রী 1956 সালে রেল দুর্ঘটনার দায় নিয়ে তৎকালীন রেলমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন। তো অমলদা, রেলমন্ত্রীর এই যে একটা হাবভাব, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এক তো হচ্ছে যে সবচেয়ে বড় কথা যেটা আমি বলছিলাম, যে এটা কোনো যোগ্যতা, ব্যক্তির যোগ্যতা বা অপদার্থতা, এটার থেকেও বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ভারতীয় রেল এমন একটা প্রতিষ্ঠান যেখানে দ্বিতীয় কোনো কর্তব্যতা সাধন করতে হলে পরে আর এটা করা সম্ভব না। এটা হচ্ছে একেবারে ফুল টাইম জব। এখন অশ্বিনী বৈষ্ণব সে
আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী, সেটা একটা রাইজিং ইন্ডাস্ট্রি এবং বেশ বড়, এবং প্রতিদিন তাকে এই শিল্পমহলে নানান জনের সঙ্গে বৈঠক করতে হয়। তারপরে হচ্ছে তিনি তার দলের জন্য যে আইটি সেল, দলের যে আইটি সেল, তিনি তার দায়িত্বপ্রাপ্ত আছেন, সেখানে তাকে নির্বাচন সংক্রান্ত স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস এই সমস্ত কিছু করতে হয়। ফলে তারপরে তিনি রেলমন্ত্রী, অর্থাৎ তো বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদীর কাছে রেল মন্ত্রকের গুরুত্বটাই কমিয়ে দিয়েছেন তিনি। এক্স্যাক্টলি হাফ মন্ত্রী দিয়ে, আমি ওনাকে মানে এই হাফ মন্ত্রী কথাটা আমরা সাধারণত প্রতিমন্ত্রীকে অর্থে বলি, কিন্তু ওনার ক্ষেত্রে আমি হাফ মন্ত্রী বলছি এই জন্যে যে উনি অর্ধেক সময় রেল আর অর্ধেক সময় হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, তারপরে আবার ওনার রাজনৈতিক কর্মকাণ্ড আছে। ফলে যেটা হয় যে গোটা জিনিসটা চলে গেছে আমলাদের হাতে, এবং আমলারা, এবং এটা তো ঘটনা যে রেলওয়ে বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি এখন চেয়ারম্যান কাম সিইও মানে হচ্ছে এই পদটা আনা হয়েছে এই জন্য যে রেলকে বাণিজ্যমুখী করা। যেটার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশন দেখতে সুন্দর হচ্ছে কিন্তু ট্রেন পৌঁছচ্ছে 18 ঘন্টা পর, শিয়ালদা স্টেশন দেখতে সুন্দর হচ্ছে কিন্তু লোকাল ট্রেন ছাড়তে 40-50 মিনিট দেরি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আসলে ওই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে করা হচ্ছে, এইটা হচ্ছে বড় সমস্যা। আর এর সূত্র ধরে তো একটা প্রশ্ন করতেই হয়, সেটা হচ্ছে রেলওয়ের বেসরকারীকরণ। আমরা এটা দেখেছি আগে যে রেল বাজেট 1924 সাল থেকে উইলিয়াম অ্যাকওয়ার্থ কমিটির সময় থেকে রেল বাজেট একটা আলাদা বাজেট হিসেবে চলতো, যেটা 2016 সালে তুলে দেওয়া হয়, সেটা নর্মাল বাজেটের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু এবারের বাজেটেও কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে রেল মন্ত্রকের নাম মাত্র একবার শোনা গেছে। তো আপনি যেটা বলছিলেন যে গুরুত্ব কমে আসছে, তার মানে কি এবার রেলওয়েকে বেসরকারীকরণের দিকেই ঠেলে দেওয়া হবে? না, রেল বেসরকারীকরণ কিন্তু ভারতীয় রেলে যে অশোক স্তম্ভটা, ওটা এখন ব্যবহার করা ন্যায্য কিনা এই প্রশ্ন তোলার সময় এসছে। মানে রেলের কতটা বেসরকারীকরণ হয়ে গেছে এইটা ভারতীয় রেলের কর্তারা হয়তো খুব ভালো বলতে পারবেন, আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি যে রেল হচ্ছে মূলত এখন ক্যাপচার্ড বাই মেজর পার্ট ক্যাপচার্ড বাই প্রাইভেট প্লেয়ার। ওই জন্য আমার যেটা মনে হয় যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে হলে ইমিডিয়েট যেটা সরকারের যদি অনেস্টি থাকে, সরকার যদি রাজনৈতিকভাবে দায়বদ্ধ থাকে, তাহলে একটা বড় কমিশন করা উচিত যে ভারতীয় রেলের অসুখগুলো কোথায়। অসুখগুলোকে যদি চিহ্নিত করা যায় তাহলে কমিশন বলে দেবে যে এর মানে সমাধান কি। কারণ রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, আমলা, এরা সকলে মিলে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, সরকারেরই উচিত তার ত্রুটি সংশোধন করার জন্যে একটা নিরপেক্ষ বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে বা বিশেষজ্ঞদের দিয়ে একটা কমিশন, যে কমিশন কি হবে না, তারা ভারতীয় রেলের দরকার হলে আগামী 10 কি 20 বছরের একটা পরিকল্পনাও তৈরি করে দেবে এবং কোন জায়গাতে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি যে আম আদমি শব্দটা আমরা হাটে বাজারে কেনাকাটার বাইরে আর যে জায়গাতে ব্যবহার করতাম সেটা হচ্ছে ভারতীয় রেল সম্পর্ক। একদম, রেল একটা ভারতীয়কে তার মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে খুব নিরাপদে সস্তায় পৌঁছে দিত। এই আম আদমি, ভারতীয় রেল কিন্তু এখন আর আম আদমির নেই। ফলে আম আদমির জন্য যদি রেলটাকে আবার ফেরাতে হয় তাহলে একটা কমিশন করে গোটা জিনিসটার বুঝে নেওয়া দরকার। কিন্তু সেটাও আমি বলবো যে সেই সিদ্ধান্ত হবে কি না সেটা নির্ভর করছে হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। সরকার যদি মনে করে যে না, আমি ভারতীয় রেলটাকে ইউরোপের রেলের মতন, অর্থাৎ যারা মানে পয়সা আছে তারা ইয়ে হবে। এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে যে এই যে সমস্ত ট্রেনগুলো, এই ট্রেনগুলো থেকে লোককে ভার্চুয়ালি সরে যেতে বলা হচ্ছে, এবং আমি যা বুঝতে পারছি যে আগামী দিনে এই ট্রেনগুলোর থেকে যখন প্যাসেঞ্জাররা সরে যাবেন তখন আস্তে আস্তে ট্রেনগুলোকে তুলে দেওয়া হবে, অথবা প্রাইভেটকে দেওয়া হবে, যেগুলো চলছে না, লোকসান হচ্ছে, এগুলো তোমরা চালাও। ফলে এটা যে প্রাইভেটাইজেশনের আরেকটা মানে কি বলবো পরিকল্পনা, যে কারণ আমরা অতীতে দেখেছি যে নন পারফর্মিং তকমা দিয়ে তারপরে সেটাকে বেসরকারীকরণ হয়। ফলে এই যে ট্রেনগুলো, এগুলোকে দেখা যাবে যে আগামী দিনে এগুলো সব প্রাইভেটের হাতে চলে যাচ্ছে একেবারেই। কারণ আমরা এগুলো কিন্তু একদমই চাই না। আমরা বরাবরই চাই যে ভারতীয় রেল শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্তের আয়ত্তের মধ্যে থাকুক। কারণ ভারতীয় রেলই কিন্তু এক অর্থে সারা দেশের সমস্ত মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। এই সমস্ত সব খবর নিয়ে আমরা থাকবো, আর আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।